এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ঢাকা ৯ আসনে এনাদেরকে নিয়ে এবং আরও যারা আছেন তাদেরকে নিয়ে অনেক সুন্দর কথা শোনা যাচ্ছে যে ওনারা সৌহার্দ্যের রাজনীতি করেন, কারো বিরুদ্ধে কেউ কথা বলেন না। কিন্তু হাবিব সাহেবকে দীর্ঘদিন ধরে চিনি, ওই এলাকায় বহু বছর ছিলাম, এখন আর আমি ওই এলাকায় নেই, ওই এলাকার ভোটারও না। কিন্তু গত এক সপ্তাহে অন্তত পক্ষে এই তাসনিম জারার যেই ধরনের প্রচারণা দেখছি তার এবং তার পক্ষে হয়ে বিভিন্ন অ্যাকাউন্টগুলো এবং যেগুলোর একটা বড় অংশ ফেক অ্যাকাউন্ট বিভিন্ন গ্রুপগুলোতে পোস্টিং করছে, সেখানে কিন্তু তির্যকভাবে এবং কখনো সরাসরি হাবিব সাহেবকে অ্যাটাক করেই তারা প্রচারণাগুলো করছেন। তো তাসনিম জারা যেহেতু উনি নতুন, ওনার কাছে আসলে বলার মতো গল্প নেই, ওনার সফলতার গল্প নেই, তাই উনি যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে উনি খুব ছোট্ট বিষয়গুলোকে অনেক বিশালভাবে হাইপ তৈরি করে উনি দেখানোর চেষ্টা করছেন। উনি এমন একটা মার্কেটিং মেসেজ বারবার স্লোগান সব দিকে ছড়াচ্ছেন যেটা কিনা এক ধরনের হেট স্পিচ, মানে ঘৃণার বাণী বলতে পারেন। মগজ ধোলাই অন্যদেরকে যে আরে এই লোকটা এত খারাপ, এই লোকটা পেশি শক্তি দিয়ে, এই লোকটা টাকা দিয়ে মানুষ আনে, এরকম একটা হাইপ উনি তৈরি করে দিচ্ছেন। আর এই লোকটা শুধু বা এরা শুধু মাইকিং করে এলাকায় 12টা বাজাচ্ছে। তো এখন উনি ধরে নিলাম, তাও মেনে নিলাম যে হয়তো প্রতিদ্বন্দ্বিতার খাতিরে উনি অনেক কথাই বললেন, ভালো মন্দ, কিন্তু উনি নিজে কিন্তু বিশাল ধূর্ততার পরিচয় দিচ্ছেন এবং সেটা আমাদের হয়তো নজর এড়িয়ে যাচ্ছে বলেই আমার মনে হয়। পোস্টগুলো দেখে যেটা বুঝলাম, অনেকে ওনার বিপক্ষে লেখছেন ভালো মন্দ, কেউ হয়তো কুকথাও লেখছেন, আমি সাপোর্ট করি না, কিন্তু কিছু বিষয় একেবারেই অনেকের নজর এড়িয়ে যাচ্ছে। তো ওই বিষয়টা আমি একটু এখানে তুলে ধরবো, অল্প সময়ের মধ্যে তোলার চেষ্টা করব। আমার কাছে অনেকগুলি এভিডেন্স আমি জোগাড় করেছি, এগুলো নিয়ে আমি আলোচনাও করেছি একটা বড় ভিডিওতে। সেই ভিডিওটা চাইলেও আপনারা দেখতে পারেন, তবে সেটার রেজুলেশন খুব একটা ভালো আসেনি, যেহেতু আমি এডিট করে অত কিছু করছি না, একটা ট্যাব দিয়ে বানাচ্ছি, সেটার জন্য আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আর আমি এই ভিডিওটা কখন বানাচ্ছি সেটা একটা প্রমাণস্বরূপ আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে এটা হচ্ছে বাংলাদেশ সময় আজকে ফেব্রুয়ারি 10 তারিখ মঙ্গলবার 6:30টার সময় ভিডিওটা বানাচ্ছি, এবং এই সময় পর্যন্ত তাসনিম জারার যেই ধূর্ততার পরিচয়টা আমি পেয়েছিলাম সেটা কিন্তু এই সময় পর্যন্ত বলবৎ আছে। উনি হয়তো এই ভিডিওটা দেখার পরে সেগুলোকে পরিবর্তন করতেও পারেন। এরকম অনেক এভিডেন্স আমি জোগাড় করেছি, তবে এখানে একটা আপনাদেরকে আগে দেখাচ্ছি এবং সাথে ব্যাখ্যা করছি। আমি এই গত পরশুদিন সম্ভবত তারেক জিয়া সাহেব এসছেন বা কবে, সেদিন যেই সমাবেশ হয়েছে সেটা নিয়ে হাবিব সাহেব দুঃখ প্রকাশ করে, দুঃখ বলতে সমাবেশ নিয়ে যে হইচই হলো কিছুটা বা রাস্তা আটকালো সেগুলো নিয়ে দুঃখ প্রকাশ করে তারেক জিয়া হাবিব সাহেব একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। সেই পোস্টটা দেওয়ার ঠিক 19 মিনিট পরে, কারণ হচ্ছে আমার এই স্ক্রিন রেকর্ডে ওইটা 1 আওয়ার আগে দেখাবে আর এটা দেখাচ্ছে হচ্ছে 41 মিনিট আগে, তার মানে ব্যবধান হচ্ছে 19 মিনিট। সো 19 মিনিট পরেই কিন্তু তাসনিম যারা আরেকটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা অনেকটা সে হাবিব সাহেবের পোস্টকে কাইন্ড অফ মকিং করে, বিদ্রুপ করে, বা ওনার যে টিপিক্যাল স্লোগান সেটা অনুযায়ী দেখেন, এখানে জাস্ট এই লাইনটা দেখেন, মানুষের কান ঝালাপালা না করেও, মানে ওনারা মাইকিং করেছেন, এতে আমাদের কান খুব ঝালাপালা হয়ে গিয়েছে, এটাকে উনি খুবভাবে প্রচার করছেন, শব্দ দূষণ প্রচার করছেন। এটা নিয়ে আমি কথা বলবো, এই ভিডিওটা দেখানোর পর এটা নিয়ে আমি কথা বলবো যে ওনার স্লোগানটা, যে স্লোগানটা আসলে খুব একটা ধপে টিকে না। ইনি এ ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই ধরনের বিষয়গুলো প্রচার করছেন, তার সম্ভবত কারণ হচ্ছে এই হাবিব সাহেব গত 38 বছরের রাজনৈতিক কেরিয়ারে এবং গত 50 বছরের কাছাকাছি সময় ওই অত্র এলাকায় অবস্থান করে যে পরিমাণ পাবলিক ইমেজ তৈরি করেছেন, গল্প তৈরি করেছেন, সফলতার গল্প, ভালোবাসার গল্প তৈরি করেছেন, তার কিছুই কিন্তু তাসনিম জারার নেই। তো ফলে উনি আসলে হেট স্পিচটা কি বেশি প্রচার করছেন, যে ওনাকে ডাউনগ্রেড করার জন্য। নিজেকে তো আর ওনার উপরে উঠাতে পারছেন না, তাই ওনাকে ডাউনগ্রেড করার জন্য এগুলো করছেন। কিন্তু করতে গিয়ে উনি কীভাবে ধূর্ততার পরিচয়টা দিচ্ছেন সেটা দেখাচ্ছি, চলুন আমরা একটু দেখি। তো এখানে দেখুন যে উনি পোস্টটা দেওয়ার পরে এখানে যেটা দেখাচ্ছে যে পোস্টটা দেওয়ার পরে 41 মিনিটের মাথায় 25,300 কে, 25.3 কে, 25,300 লাইক ওনার এখানে পড়েছে। আসুন, এখন যখন আমি আবার সেই লাইকটা ক্লিক করলাম সেখানে কিন্তু অল মিলিয়ে 10,000 দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে আমি যখন লাইকটা ক্লিক করলাম তখন কিন্তু কোনো নাম দেখাচ্ছে না, কোনো নাম দেখাচ্ছে না, কারা এরা, এই লাইকগুলি কারা দিয়েছে আসুন, দেখাচ্ছে না। এখানে দুইজনকে দেখাচ্ছে, কারণ কি তারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন হয়তো, এই জন্য যে দেখেন অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে না, তার মানে তারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, তারা লাইক দিয়েছিলেন, তাদেরকে দেখাচ্ছে, কিন্তু আর কাউকে দেখাচ্ছে না। তার মানে তাসনিম জারার অ্যাকাউন্টে পোস্টগুলোতে
কারা লাইক দেন সেটা তিনি হাইড করে রেখেছেন, আমাদেরকে তিনি দেখতে দিবেন না। এবং ওনার পার্সোনাল অ্যাকাউন্টে আমি গিয়ে দেখেছি, সেখানেও সব ভিডিওগুলোতে বা ওনার পোস্টগুলোতে একই অবস্থা, প্রচুর লাইক পড়ছে, কিন্তু লাইকগুলি কারা দিচ্ছে সেটা আমরা দেখতে পাবো না। এবার আসুন আরেকটু আগাই। এবার নিচে স্ক্রল করলে হাবিব সাহেবের পোস্টটা, যেটা ওনার 19 মিনিট আগে দেওয়া, সেই পোস্টটাও কিন্তু দেখা যাবে। দেখুন সেই পোস্টটাতে হাবিব সাহেব কী লিখেছেন, যে জনসভা ঘিরে সাময়িক যানজট ও ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তার 19 মিনিট পরে তাসনিম জারার পোস্টটাকে কিন্তু কানেক্ট করলে এটা তো কাকতালীয়ভাবে হয়নি, এটা উনি ওনাকে মকিং করতে, ছোটো করতেই এটা উনি করেছেন, আমি এটাই ধরে নিব। তো আসুন, সেটা তো একটা বিষয়বস্তু। আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে এইখানে আসলে হাবিব সাহেবের এই 1 ঘন্টায় লাইক হয়েছে 1100, এবং এই 1100 কারা? দেখুন আমি যখন ক্লিক করলাম সেখানে কিন্তু তাদের নামগুলো দেখাচ্ছে। এখন আমি সবাইকে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে, আমি প্রত্যেকটা জায়গায় ক্লিক করে দেখলাম যে হ্যাঁ তাদের নামগুলো এখানে কী হচ্ছে, দেখাচ্ছে। এখানে আরেকটা ভিডিওর অংশ বিশেষ দেখাবো, এরকম অনেক আছে, আমি আবারও বলছি, কিন্তু এত দেখলে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, এগুলো ওইখানে দেখানো হয়েছে। এইখানে আরেক ভদ্রলোক, এই যে ভদ্রলোক কেন বলছি, এই অ্যাকাউন্টটা একেবারেই ভুয়া অ্যাকাউন্ট, মানে এটা আসলে ফেক অ্যাকাউন্ট বলতে যা বোঝায়, ওনার মাত্র 3 জন মিউচুয়াল ফ্রেন্ড, আর কিছুই নাই। রিসেন্টলি উনি শুধু তাসনিম জারার নামে পোস্ট করছেন, অ্যাকাউন্টে কোনো ছবি টুবিও নাই, এবং এই পোস্টটা দেওয়া হয়েছিল রাতে 2:30টার সময়। ইনি দুপুরবেলাও এই পোস্ট দিয়েছিলেন যে 10 কারণে তাসনিম জারাকে আমরা পছন্দ করব। ওদিন তাসনিম জারা মুখ দেখিয়েছেন, আমি তখনও দেখলাম যে ভিতরে গিয়ে দেখলাম ওই লোকের আসলে কোনো তথ্য নাই, কোনো ছবি নাই, কিছু নেই, ইত্যাদি ইত্যাদি, বোঝা যায় ফেক অ্যাকাউন্ট। এখন মজার জিনিসটা কি, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পোস্টটা 2:30টার সময় হলো, 2:30টার সময় হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ওনার ছবি, মানে এখানে আপনি কেউ ওনাকে আইডেন্টিফাই করতে পারবেন না, 3 জন মিউচুয়াল ফ্রেন্ড, আর কিছু নাই, জাস্ট পোস্ট দিয়ে যান। মজার জিনিসটা কোথায় আমি দেখাচ্ছি, এই যে উনি রাতে 2:30টার সময় এই পোস্টটা কীভাবে রাতে 2:30টায়, সেটা আমি পরে এই ভিডিওতেই আছে, স্ক্রিনে আছে, আমি দেখাবো। 10টা লাইক হয়েছে। তো আমি ভাবলাম যে রাতে 2:30টায় পোস্ট, লাইকটা কে দিলে একটু দেখি। তো গিয়ে দেখি যে লাইকের প্রথমেই আছে খালিদ সাইফুল্লাহ সাহেব। খালিদ সাইফুল্লাহ সাহেবকে তাসনিম জারার হাজব্যান্ড। তার মানে কেউ একজন 2:30টার সময় ফেক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দিবে তাসনিম জারার পক্ষে, খালিদ সাইফুল্লাহ সাহেব বসে থেকে সেখানে প্রথম লাইকটি দিলেন। মানে কী সুন্দর কাকতালীয় মিল, তাই না? আচ্ছা, এই যে খালিদ সাইফুল্লাহ সাহেব, উনি আবার এই রিসেন্টলি 4ই ফেব্রুয়ারিতে আবার এই বিভিন্ন গ্রুপে জয়েন করেছেন দেখাচ্ছে, ওই গ্রুপটায়, যে গ্রুপটাই পোস্টটা হয়েছে। তো ওনার আবার অ্যাকাউন্টটা লক করা, ফলে আমি যখন ওনাকে আরেকটু স্ক্রিন রেকর্ড করছিলাম সেটা কালো দেখাচ্ছিল। এখন আসেন আমি দেখাই, এই যে দেখেন টেনে দেখাচ্ছি, রাতে তখন 3টা 20 বাজে, যখন আমি কিনা জিনিসটা কি বলে স্ক্রিন রেকর্ডটা নেই, হ্যাঁ, তার স্ক্রিন রেকর্ডটা আমি যখন নেই তখন সেটা আপনার 1 ঘন্টা হয়েছে, তার মানে 2টা 20-এ। তো এগুলো ওনারা করছেন বলতে অন্ততপক্ষে এখানে তো এটা বলা যায় যে খালিদ সাইফুল্লাহ সাহেব জানতেন যে 2টা 20-এ কেউ একজন পোস্ট করবে, সাথে সাথে উনিই লাইকটা করবেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে তাসনিম জারার যে ফলোয়ার গ্রুপ, উনি বলেন ওনার অনেক ফলোয়ার আছে, কিন্তু সেগুলো উনি গোপন কেন রাখছেন? এমন কি কোনো কারণ আছে যে নিষিদ্ধ কোনো দল আসলে ওনার পিছনে আছে? সেই লাইকগুলো ওদেরই দেওয়া, আমাদেরকে উনি দেখতে দিবেন না? উনি কাদের হয়ে রিপ্রেজেন্ট করছেন? বাইরের কোনো শক্তি কি, নাকি ভুয়া অ্যাকাউন্টে ভরা ওইখানে তাসনিম জারা? নাকি আপনার যারা সমর্থক, যদি আপনি তার সমর্থক হন, আপনি ভাবেন যে আপনি তো অলরেডি তাকে পীর বানিয়ে ফেলেছেন, আপনি দেখবেন যে ওনার কোনো প্রপার, উনি যে জিনিসগুলি বলেন অত্যন্ত ছোটো ছোটো জিনিসকে অনেক বড় করে বলেন, বড় কোনো তথ্য নাই, মিডিয়া প্রচণ্ডভাবে তাকে কাভারেজ দিচ্ছে, সেটাও কিন্তু খুব মজার, সেটাও দেখাবো। উনি কখন ঘোমটা টানলেন সেটাও মিডিয়া বলে, মূলধারার মিডিয়াই বলে। সো উনি যেহেতু পীর, আমাদের পীর তত্ত্বের, তাহলে উনি যেটা করবেন সেটাই কিন্তু ভালোর জন্যই করবেন। আমার কাছে এখানে অনেক ফেক অ্যাকাউন্ট আছে, আমি ওনাকে আর বেশি নিচে নামাতে চাই না। আপনি তো জানেন যে এই ধরনের সেই 55,000 টাকায় 5 লক্ষ ফলোয়ার ইত্যাদি ইত্যাদি, আর তাসনিম জারা তো ফেসবুক ইত্যাদি ইত্যাদি পুস্টিং এগুলো নিয়ে বহুদিনই আছেন, আর দিন শেষে অনেক টাকা, 46 লক্ষ টাকা সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, মানুষের কাছ থেকে তুলেছেন, সেই টাকাগুলোও তো ব্যয় হচ্ছে কোথাও না কোথাও। এখন প্রশ্ন হচ্ছে যে হাবিব সাহেবও কেন এই ধরনের লাইক টাইক নিতে পারেন না? হাবিব সাহেব কেন নিতে পারেন না জানেন? হাবিব সাহেব সম্পর্কে আমরা যতটুকু জানি, ভাওতাবাজি ওনার মধ্যে নেই। ভাওতাবাজি যদি ওনার মধ্যে থাকতো তাহলে 38 বছরের যে রাজনৈতিক ওনার পথ চলা, এবং এই যে 50 বছরের কাছাকাছি একটা এলাকায় থাকা, ওনার বাবাকে আমরা দেখেছি মাদারটেক শরীফবাগে ওনাদের একটা সম্ভবত 3তলা বাড়ি, আমাদের মনে হয় জন্মের আগ থেকেই সেখানে, হ্যাঁ, ওনারা আছেন। ওনার এই পর্যন্ত অনেক বদনাম, অনেক কিছু ছড়িয়ে যেত, কিন্তু সেটা কিন্তু ছড়ায় নাই। আপনারা তাসলিম জারারা আপনারাই প্রচার করেন যে হাবিব সাহেব ভালো লোক হলে কী হবে, ওনার তো নেতাকর্মী ভালো না, তার মানে হাবিব সাহেব কিন্তু খারাপ লোক না। হ্যাঁ, এটা কিন্তু করে আসছেন, এখন আবার ওনাকে আরও খারাপ করানোর চেষ্টা করছেন যদিও। এখন জনগণের কাছে আমার প্রশ্ন, এই ধরনের ফেক ফেসবুক আইডি
দিয়ে যারা কিনা ভাওতাবাজি করে প্রচার প্রচারণা করেন, অনেক ফলোয়ার, কিছুদিন আগে পোস্ট দিয়েছেন যে ওনার ফোনে 2 কোটি ফলোয়ার ইত্যাদি ইত্যাদি, উল্টো বলেছেন ওনার নামে ফেক অ্যাকাউন্ট থেকে নাকি প্রচার প্রচারণা করা হয়। মানে আমরা এটাকে আসলে কোন বাংলা ভাষায় বলবো আমি জানি না, হয়তো খারাপ শোনাবে, শালীনতা চলে যাবে, তো আমি সেখানে যেতে যাচ্ছি না। তো প্রশ্নটা হচ্ছে যে এরা এখনই যদি ভাওতাবাজি করে, এই ধরনের ধূর্ততার সুযোগ নেয়, এরা ক্ষমতা পেলে এরা কী করবে? আর আমরা জনগণ এটা কবে বুঝবো? আমরা কি মানে ফেসবুক ওই যে টাইটেল পড়তে পড়তে স্ক্রলিং করি, শুধু স্ক্রলিং করি, আর কিচ্ছু পড়ি না, শুধু টাইটেল পড়ি, টাইটেল পড়তে পড়তে আমরা যেটাই দেখি সেটাই বিশ্বাস করি? হ্যাঁ, আমাদের কি বোধোদয় হবে না? আমাদের কি জনগণের কোনো, আসলে আমরা যে একটা শিক্ষিত জাতি, শিক্ষা আমাদের বাড়ছে, সেটার কি কোনো প্রতিফলন হবে না? যেমন বলেছিলাম যে ছোট বিষয়কে অনেক বড় করে দেখানো ওনার এবং ওনার যেই প্রতিনিধি তাদের কাজ। দেখেন, আপনি আপনি যিনি দেখছেন তার বয়স কত আমি জানি না, একটু জাস্ট করুন না, গুগল করুন, বা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে 1971-73 থেকে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যত নির্বাচন হয়েছে সেই সকল নির্বাচনে কতজন ডাক্তার নির্বাচিত হয়েছেন, কতজন ডাক্তার নির্বাচনে দাঁড়িয়েছেন আজ পর্যন্ত। আজকেও তো কত ডাক্তার এই যে আপনার দাঁড়াচ্ছে, কি বলে এটাকে, গুলশানে তারেক জিয়ার এগেনস্টে যে খালিকুজ্জামান বা খালিদুজ্জামান, উনিও তো ডাক্তার। এরকম বহু ডাক্তার, ওই যে কি চক্রবর্তী এক ভদ্র মেয়ে, সে মনে হয় বিসিএসে ছিল, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে বরিশাল না কোন অঞ্চলে, সেও ডাক্তার। তো ওরা কয়জন ডাক্তার আজ পর্যন্ত নির্বাচনী প্রচারণার জন্য অ্যাফ্রন পরে স্থেত গলায় দিয়ে যে আমি কিন্তু ডাক্তার ভাই, আপনাকে বুঝতে হবে আমি কিন্তু ডাক্তার, আপনি গাউন পরে যে হ্যাঁ আপনাকে বুঝতে হবে আমি কিন্তু একজন শিক্ষিত গ্র্যাজুয়েট, মানে আপনি 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 তাসনিম যারা, আপনি আরও 5টা ডাক্তার নিয়ে আসেন, বলেন যে আপনার ডাক্তারের এমবিবিএসে আপনি যেই এমএস করেছেন রিসার্চের উপরে, মেডিসিনের উপরে আপনি এমআরসিপি করেছেন, সেখানে কোথায় আপনাকে দেশ পরিচালনা, ইকোনমিক্স, অর্থনীতি এগুলো নিয়ে শেখানো হয়েছে? শেখানো হয় নাই। হাবিব সাহেব বরঞ্চ ওনার পড়াশোনা হচ্ছে প্রশাসনের উপরে, মানে হচ্ছে ম্যানেজমেন্ট, পরিচালনা। উনি প্রথম সেমিস্টারে যতটুকু শিখেছেন, প্রথম বছর যতটুকু শিখেছেন, বই পুস্তক পড়ে যতটুকু শিখেছেন, পরীক্ষা দিয়ে পাশ করেছেন, আপনার সারা এই পর্যন্ত পড়াশোনা ওই পরিমাণ ম্যানেজমেন্ট শেখানো হয় না। তার উপরে আপনার অভিজ্ঞতার ঝুড়িটা হচ্ছে শূন্য। আপনি প্রচার করেন যে আপনার বাংলাদেশে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে। আপনার বাংলাদেশে কী কাজ করার অভিজ্ঞতা আছে? আপনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস করেছেন, যেটা 250 থেকে 300 স্টুডেন্ট প্রতি বছর করে। তারপরে আপনি সেখানে ইন্টার্নশিপ, স্বাভাবিক, সেটা খুবই সামান্য একটা জিনিস, সেটা আপনি করেছেন, ইন্টার্নশিপ ওটার অংশ, সেখানে শুধুমাত্র একটু ধরে ধরে ডিপার্টমেন্টগুলোতে কাজ করা শিখায়, সামান্য কিছু। তারপরে আপনি চলে গেলেন ইংল্যান্ডে, বাংলাদেশকে আর আপনার ভালো লাগলো না, আপনি চলে গেলেন ইংল্যান্ডে, সেইখানে, এবং আপনি আপনার যারা কিনা ফ্যান এবং আপনারা বলেন যে অনেক বড় সুযোগ ছিল। নো, মোটেও আপনার অনেক বড় সুযোগ ছিল না। ইংল্যান্ডে এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিস, সেখানে বেতন ভাতা অত্যন্ত কম। এমআরসিপি করা একজন মানুষ, প্রাথমিক বেতন তার কত, আগামী 10 বছরে তার বেতন কত, তার ট্যাক্স টুক সব কিছু দিয়ে কয় টাকা থাকে, সেটা একটু আপনারা গুগল করুন না, দেখুন না সেখানে কীভাবে ডাক্তাররা পেটে ব্যথা থাকে। আমার সংসারে ডাক্তার আছে, আপনার চেয়ে যোগ্য, বয়স, হেড টু হেড সব কিছু কম্পেয়ার করলে আপনার চেয়ে যোগ্য, তারও ইংল্যান্ডের ডিগ্রি আছে, তারও লোকাল ডিগ্রি আছে, তারও বিসিএস আছে, তারও সরকারি মেডিকেল থেকে পাশ করা, এগুলো আমি জানি। আর আমি টিচার মানুষ, অনেক স্টুডেন্ট পড়িয়েছি, পড়াই, তারা ডাক্তার হয়। আপনি এমনভাবে প্রচার করছেন যে ডাক্তারদেরকে, শিক্ষিত মানুষকে ছোটো করে ফেলা হচ্ছে। আপনার শিক্ষাটা মোটেও, হ্যাঁ, আপনি যদি বলতেন যে আমি ইকোনমিক্সের উপরে পিএইচডি করে এসেছি, তাহলে আমি অর্থনীতি বুঝি, আমি লয়ের উপরে একটা বিশাল কিছু করে এসেছি, যেমন ডক্টর দীপু মনি আপনার মতো ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস করেছেন, করার পরে তিনি জন হপকিন্স পৃথিবীর নাম্বার 1 ইউনিভার্সিটি মেডিকেল স্টাডিজের জন্য, সেখান থেকে পাবলিক হেলথের উপরে মাস্টার্স করেছেন, যেটা কিনা আসলে জনমানুষ নিয়ে কাজ করার জায়গা। আপনার পড়াশোনাটা সেটা নয় তো। তারপরে তিনি ল করেছেন, এলএলএম করেছেন, অ্যাডভোকেট হয়েছেন। সেই দীপুমণি যে এতদিন ক্ষমতায় ছিলেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কী করেছেন দেশের জন্য? কতটুকু উল্টে ফেলেছেন? আর আপনি সদ্য এসে কী উল্টে ফেলবেন? আমাদের বদরুদ্দোজা চৌধুরী স্যার ছিলেন না, কী করেছেন? উনি তো বিশাল ডক্টর ছিলেন। তারপরে প্রাণগোপাল ছিলেন না, আর কতজন ছিল। তা আপনি এভাবে প্রচার কেন করছেন? কারণ আপনার বলার মতো কোনো গল্প নাই তো। বলার মতো গল্প না থাকলে আপনি ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন, যেটা সত্যিকারের ইনোভেটিভ আইডিয়া। তাহলে না আমরা বুঝবো যে হ্যাঁ, আপনি যেমন তারেক জিয়া সাহেব বলেছেন যে আমাদের দেশে ক্যারিং ক্যাপাসিটির চেয়ে আমাদের রিসোর্স কম, অতএব আমরা কী করবো, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে মানুষকে বোঝাবো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে, কারণ আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের কথাবার্তার সাথে রিলেটেড, কমিউনিটি মেডিসিনের সাথে রিলেটেড। আপনার সেই ধরনের কোনো কথা নাই। আপনি এসে এখানে অব্যবস্থাপনা হচ্ছে, উনি পেশি শক্তি দেখাচ্ছেন, উনি টাকা দিয়ে লোক আনছেন, ওইখানে মাইকিং করে নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু ডাক্তার, আমি কিন্তু শিক্ষিত, বাস
এটাকে যোগ্যতা বলে না। এটা অনেকটা এরকম হয়ে গেল যে মেসি খুব বড় ফুটবল প্লেয়ার, এখন তাকে দিয়ে বাংলাদেশের ক্রিকেট টিম খেলালে কেমন হয়। আপনিও পারবেন, কিন্তু সেজন্য আপনাকে 10-15 বছর এই জনমানুষের সাথে কাজ করতে হবে, চ্যানেলগুলি জানতে হবে, শিখতে হবে, ভুল করে করে শিখতে হবে। কিছুই করলেন না, এসে আপনি এমপি হয়ে যাবেন। অথচ আপনার কাছে বলার মতো ওই ধরনের কোনো কথা নাই। আপনি স্লোগান বানালেন কি, যেখানেই যান একই পোস্ট দেন, মাইকিং করি নাই, শোডাউন করি নাই, তারপরে কি পোস্ট দেন আপনি যে পেশি শক্তি দেখাই নাই, কোটি কোটি টাকা খরচ করি নাই, হ্যাঁ, আরও অনেক ধরনের আমার কাছে ভিডিও এরকম অনেক কিছু আছে আপনার করা। আপনি আমাকে বলুন, আপনারা যারা শুনছেন, আমাদের দেশে মুসলমান কান্ট্রি সকাল থেকে ভোর থেকে শুরু করে 5 বার উচ্চস্বরে মাইকে আজান দেয়। সেই আজান 5 মিনিট ধরে চলে বিভিন্ন মসজিদ মিলিয়ে, কখনো কখনো বেশি হয়। আমরা একেবারেই এত বিরক্ত হয়ে যাই। আমাদের 5 বছর পরে ইলেকশন আসে, সেটা আমাদের জন্য একটা আমোদের বিষয়, অনুষ্ঠানের বিষয়। সেখানে 1 মাস মাইকিং হয়, কতক্ষণ মাইকিং হয়, সেটাতে একেবারে এত কিছু হয়ে যায়। আমার তো 3 মাস বয়সে একটা বাচ্চা আছে, আমি তো দেখি নাই সে মাইকিংয়ে ডিস্টার্ব হতে। আমার তো 3 বছর 3.25 বছর বয়সে একটা বাচ্চা আছে, সে মাইকিং শুনলে আরও দৌড় দিয়ে বারান্দায় যায় দেখার জন্য। কই ডিস্টার্ব হতে তো দেখি নাই। কতক্ষণ মাইকিং হয়? আপনার কাছে গল্প নাই, আপনি শুধু এই জিনিসগুলোকে বড় বড় করে আপনার মানুষ দেখেছেন, আপনার লোকজন দেখেছেন, উনি এখন থেকে আপনাদেরকে কীভাবে আসলে খোঁজখবর রাখছেন, শব্দ দূষণ করছেন না। হ্যাঁ, তার মানে কি আপনি নির্বাচিত হলে মসজিদে আজান দেওয়া বন্ধ করাই দিবেন? আপনি নির্বাচিত হলে যে ওয়াজ হয় বড় বড় জোরে, সেগুলো বন্ধ করাই দিবেন? আপনি কথায় কথায় বলেন যে শোডাউন করা হয়, ক্ষমতা দেখানো হয়, পেশি শক্তি দেখানো হয়, কোটি টাকা দেখানো হয়, কোটি টাকা। আরে ভাই, আপনি 1 বছর হয়েছে ফেসবুক দিয়ে, ওই যে আপনার ভুয়া অ্যাকাউন্ট এবং আপনার বিভিন্ন কিছু দিয়ে আপনি একটার পর একটা ভিডিও দিয়ে আপনি জনগণের জন্য কাজ করার চিন্তা রেখে ওইখানে আপনি বেশি ব্যস্ত হয়ে আপনি যদি 46 লক্ষ টাকা মানুষের কাছ থেকে তুলে ফেলতে পারেন, আপনারও টাকার দরকার। কত টাকা? নির্বাচন কমিশনকে আপনাকে বলছে যে আপনার 46ই লাগবে। তাদের তো সম্ভবত 10,000 টাকা সম্ভবত ফি, আমি যতটুকু জানি, ভুলও হতে পারে। তো বাকি টাকা কী করলেন? তা আপনি যদি একটা ইয়াং মেয়ে হয়ে সদ্য রাজনীতিতে এসে আপনার 46 লক্ষ টাকা লাগে, তো হাবিব সাহেবের মতো এত পুরনো মানুষের কত লক্ষ টাকা লাগা উচিত, কত কোটি টাকা? আর আপনি বলতে পারেন যে আমাকে তো মানুষ টাকা দিয়েছে ভালোবেসে। আপনাকে মানুষ ভালোবাসে? হাবিব সাহেব যে 38 বছর ধরে রাজনীতি করছেন, তার রাজনীতির নেতাকর্মী মায়ের খেয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে, সেখানে তারা কাজকাম করে, তাদের জিদ আছে, ভালোবাসার লোক আছে, তারা হাবিব সাহেবকে টাকা দেয় না? ভালোবাসা শুধু আপনার জন্যই? বাঙালিকে এতই বলদ? আপনার বলার মতো কোনো কথা নাই। আপনি নিজেকে উঁচুতে উঠাতে পারছেন না, তাই হাবিব সাহেবকে নিচে নামানোর চেষ্টা করছেন। এটাই হচ্ছে মুখ্য কথা। হাবিব সাহেবের গল্প আমি বলছি, আমার সাথে হাবিব সাহেবের গল্প। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, তাকে আমি মনে হয় 20 বছর বা 18 বছরের মধ্যে দেখিও না। তিনি আমাকে এখন দেখলে চিনবেনও না, তার নাম্বারও আমার কাছে নেই, আমি ওই এলাকায়ও নেই। তারপর আমি কেন বানাচ্ছি? ওই যে ভালোবাসা থেকে। আমি 2001 সালে একটা ক্রিকেট একাডেমি করলাম। দক্ষিণ বনশ্রী যেই পাওয়ার স্টেশন আছে, তখন ওই পাওয়ার স্টেশনটা হচ্ছিল, তার পিছনে পুরো জায়গাটা খালি ছিল, আজকে যেখানে মেরাদি হাটের ওই পাশটা, সেখানে আমি একটা ক্রিকেট একাডেমি করলাম 2001 সালে। এবং একই সময়ে আরেকটা কোচিং সেন্টার করলাম, যেটা কিনা গরিব বাচ্চাদেরকে পড়াবো। কিন্তু টাকা ম্যানেজ করতে পারছিলাম না, তখন আমি নিজেই ছোটো মানুষ, এক স্টুডেন্টের কথায় হাবিব সাহেবের কাছে গেলাম। উনি বললো, ছেলেটা বললো, আমার স্টুডেন্ট বললো রাজনীতিবিদ, সমস্যা নাই যান। কিন্তু আমার ভয় ছিল যে রাজনীতিবিদ আবার ভালো হয় কেমনে। কিন্তু হাবিব সাহেবের কাছে যখন গেলাম, তখন হাবিব সাহেব আমার সব কিছু শুনে উনি আমাকে 5,000 টাকা দিলেন এবং বললেন তোমার বিপদে আপদে তুমি এসো। তারপরে আমি আবার একটু লোভে পেয়ে গেল, হাবিব সাহেবের কাছে যেহেতু চালাতে পারছিলাম না, হাবিব সাহেবের কাছে প্রতি মাসে যেতাম, লোক পাঠাতাম, উনি কিন্তু টাকা দিয়ে দিতেন, কিছু না কিছু 3,000, 2,000, 4,000, 5,000 যা পারতেন উনি দিয়ে দিতেন। এবং এইভাবে করে 3টা বছর সেই প্রতিষ্ঠানগুলি হাবিব সাহেবের বদন্যতে আমি টিকিয়ে রাখতে পেরেছিলাম। কিন্তু এই ভদ্রলোক একটাবারও আমাকে বলেন নাই, বা আমার কোনো ব্যক্তিকে কোনো দিন বলেন নাই যে তোমাদের তো লোক আছে, এত কিছু দিলাম, তোমরা আমার ইয়াতে আসো, সভা মিছিল মিটিংয়ে আসো, কোনো দিনই বলেন নাই। উল্টো একবার আমার মনে আছে আমাকে দেখা হওয়ার পরে বলছিল যে এইসব করতে গিয়ে নিজের পড়াশোনা আবার লাঠে তুলছো নাকি। এই লোক হচ্ছে সেই লোক। হ্যাঁ, তাকে কিছুই দিতে পারি নাই কোনো দিন। 2007 সালে মাদারটেক আবদুল্লাহ স্কুল, ওই এলাকার সবচেয়ে বড় যে স্কুলটা, সেই স্কুলে হেডমাস্টার কোনো এক শিক্ষার্থীকে, মেয়ে শিক্ষার্থীকে অপমান করেছিল প্রচণ্ডভাবে। সেটা নিয়ে প্রচণ্ড শোরগোল হয়, ছাত্র আন্দোলন হয়, ছাত্রী আন্দোলন হয়, বাবা মারা হেডমাস্টারের বিপক্ষে যায়, হেডমাস্টারকে বের করে দিতে হবে, এই সেই। কিন্তু এলাকার কমিশনার সাহেব, এলাকার হর্তাকর্তারা, তারা হেডমাস্টারকেই রাখবেন। তখন এই হাবিব সাহেবই কিন্তু, তখন হয়তো 35 বছরের যুবক হবেন তিনি, হাবিব সাহেবই কিন্তু গিয়ে সব কিছু শুনে সবার বিপক্ষে গিয়ে উনি একটা কথাই বলছিলেন যে শিক্ষক
স্টুডেন্টকে এভাবে অপমান করে, যে শিক্ষক বলে যে পরীক্ষার বেতন দিতে না পারলে গিয়ে গার্মেন্টসে কাজ কর, সেই শিক্ষকের শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। সেই পেশি শক্তির হাবিব সাহেবের কথায় সেদিন কিন্তু সেই হেডমাস্টারকে বের হয়ে যেতে হয়েছিল। হাবিব সাহেবদের যে পেশি শক্তি, শোডাউন শক্তি, সেই শক্তি ওনারা কিন্তু দুষ্টের বিরুদ্ধে কাজে লাগান। ওনারা দুষ্টের বিরুদ্ধে কাজে লাগান, দুষ্টামি করতে কাজে লাগান না। যদি দুষ্টামি করতে কাজে লাগাতেন এতদিন পর্যন্ত ওনাদের নামে অনেক বদনাম হয়ে যেত, হয় নাই তো। হাবিব সাহেবরা আছেন দেখেই আমাদের 100 বাড়ি দখলের মধ্যে 50টা বাড়ি দখল হয়। হাবিব সাহেবরা আছেন দেখেই আমাদের 100 চাঁদাবাজির মধ্যে 40টা চাঁদাবাজি হয়, বাকি 60টা করতে পারে না। সবাইকে তো নিয়ন্ত্রণ করতে পারবেন না, যতটুকু পারেন উনি নিয়ন্ত্রণ করেন ওই পেশি শক্তির কারণেই। আর আমাদের মতো মানুষগুলোর ভালোবাসার কারণে, ওনার প্রতি সাপোর্টের কারণে। আপনি বারবার উচ্চারণ করেন যে আমি শোডাউন করি না। আপনি 46 লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছেন কেন? ওই ফেক অ্যাকাউন্টগুলো চালানোর জন্য? কী জন্য নিয়েছেন বলেন? আপনি বলেন যে আপনি নির্বাচিত হলে বড় ভাইয়ের দাপট কিছু থাকবে না। আরে ভাই, বড় ভাইয়ের দাপট থাকবে না, আপনি ওদেরকে নিয়ন্ত্রণ করবেন কেমনে? আপনি জনসংযোগ বুঝেন? আপনি বুঝেন যে এলাকার মানুষ কে কতটা খারাপ? সেটা বুঝতে গেলেও তো আপনার 10-15 বছর লাগবে। আপনি এখানে কেন্দ্রে বসে আছেন, এইখানে একজন বসে বসে দুষ্টামি করছে, তার পর্যন্ত আপনি যাবেন। এইখানে 10 জন বসে আছে, তার মাঝখানে কে কত খারাপ তা তো জানবেন না। আপনাকে সে নিয়ে যাবে এদিকে, ও আপনাকে নিয়ে যাবে এদিকে। কিন্তু হাবিব সাহেবরা এদের সবাইকে ডিল করতে জানে। হাবিব সাহেব জানে একে বাদ দিতে হবে, একে বাদ দিতে হবে, আমাকে একে ধরতে গেলে এখানে যেতে হবে। আপনি কি সমাধান দিলেন আমাদেরকে? দেখেন সমাধান কি হাস্যকর সমাধান। আপনার হাস্যকর সমাধান, আপনি এখানে আবার আইন প্রণেতা হয়ে গেছে। এই জন্যই তো দীপুমণি ডাক্তারি পড়ার পরও আইন পড়েছে। আর সম্ভবত তারেক জিয়ার যে মেয়ে জাইমা রহমান, সেও সম্ভবত প্রথমে ডাক্তারি পড়েছিল বা পড়ার কথা ছিল, পরবর্তীতে ল পড়েছে। এগুলো লতে শিখে আপনি এক ডাক্তারি পড়ে দুনিয়া সব জেনে গেলেন, কর্ম অভিজ্ঞতাও নাই, আর একটা ডিগ্রি নিয়ে আপনি এসে, 2টা ডিগ্রি নিয়ে এসে আপনি হয়ে গেলেন সবার উপরে অ্যাফ্রন পরা নির্বাচনের প্রচারক। হ্যাঁ, আপনি কি বললেন যে আমরা বড় ভাইদেরকে দেব না, তাহলে আমরা কি করব? আমরা বড় ভাইদেরকে যেহেতু দেব না, তাহলে আমরা এইখানে তাদেরকে পাবলিক এক্সপোজার করে দিব, কারণ তারা ভয় পায়, পাবলিক এক্সপোজারগুলোকে তারা ভয় পায়। আচ্ছা, আপনি যাকে পাবলিক এক্সপোজার করবেন, যার নামে বিচার আসছে আপনার কাছে, তাকে আপনি খুঁজে বের করবেন কোত্থেকে? কীভাবে খুঁজে বের করবেন? আপনি সেই চ্যানেল জানেন? এই এলাকার মানুষ কত দুষ্টু? আপনার সেই অভিজ্ঞতা আছে? আপনি পাবলিক এক্সপোজার করেছেন, এই হচ্ছে আপনার ব্যবস্থাপনা গুণ। কী করছেন আপনি? পাবলিক এক্সপোজার দেখেন। আপনার ভাই যিনি দেখছেন, ইনি ব্যানারটা নিয়েছেন। ইলেকশন কমিশন, ইলেকশন টিম থাকে, যাদের কাজ হচ্ছে 2-4টা ছেলেকে রেখে দিবে, এরা ব্যানারগুলো টানাবে, আবার যেগুলো পড়ে গেছে সেগুলো আবার উঠাবে। ওনার ব্যানার পড়েছে, কে ফেলেছে না ফেলেছে কোনো তথ্য প্রমাণ নাই। এই যে দেখেন, ওনার লোকের পোস্ট, কোনো তথ্য প্রমাণ নাই, শুধু ব্যানার পড়েছে। সেটুকু ছবি দিয়ে উনি ভিকটিম গেম প্লে করলেন। কী করলেন? যে বললেন আপনারা অনেস্ট রাজনীতির কথা বলেন। আরে ভাই, পডকাস্টে তো এই হাবিব সাহেব অনেস্ট রাজনীতির কথা বলছে। হাবিব সাহেবই তো বলছে আপনার সম্পর্কে যে ও আমার বোন, আমি পারলে ওকে হেল্প করব। হ্যাঁ, আপনার এই ফেক অ্যাকাউন্ট, এই যে এর থেকে প্রচুর পোস্ট এই ফেক অ্যাকাউন্টটা থেকে হয়। আমাকে অনেক কমেন্টও করেছে। এই দেখেন কি বলছে, যে পডকাস্টে এসে বলে আমি তো ওদের প্রতিপক্ষ মনে করছি না, আর এদিকে নিজ দলের কর্মীদের আচরণ হ্যান্ডেল করতে পারে না, পুরা ঢাকা কীভাবে সামলাবে? ওনার মতো 38 বছরের রাজনীতিবিদ যদি করতে না পারে, আপনি পারবেন? আমরা তো ছেলেপেলে যে পড়াই, বাপ মা আমি সহ ছেলেপেলেকে পড়াশোনার কথা বলে পড়াইতে পারি না, যেটা ভালো কাজ। আর এই সকল খারাপ লোককে আপনি নিয়ন্ত্রণ করে ফেলবেন আর্কাইভ বানায়। আপনি কি করলেন? কোনো তথ্য প্রমাণ বাদে হাবিব সাহেবের নামে আপনার দলবল সহ আপনি প্রচারণা করলেন, আর্কাইভ বানায় কিন্তু একটা ফেলছেন, ওনাকে ক্রিমিনাল বানায় ফেলছেন, কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই। এটা কি আইন? এটা আইন যে আপনি প্রমাণ না দিয়ে একজনের নামে অপপ্রচার করবেন, ভিকটিম গেম সাজাবেন? পরবর্তীতে কি পাওয়া গেল? পরবর্তীতে পাওয়া গেল যে এগুলা ট্রাকের ধাক্কায় পড়েছে। আরে ভাই, কতভাবে পড়তে পারে? অন্য কেউ তো লাগিয়ে দিতে পারে। আমাদের তো বিরোধী শক্তিও আছে। কিন্তু এই হচ্ছে আপনার ম্যাচিউরিটি, এই হচ্ছে আপনার ব্যবস্থাপনা, আর এই হচ্ছে আপনার আর্কাইভ ব্যবস্থাপনা। ভাই, মজাটা দেখেন না, চ্যানেল আইয়ের মতো একটা নিউজ প্রেজেন্টার, তারা কি দিচ্ছে? আজান শুনেই মাথায় কাপড় দিলেন তাসনিম, যারা, তাদের কাছে আর নিউজ নাই। প্রত্যেকটা মূলধারার নিউজ তাকে কাভার করছে, হয় ভিউ ব্যবসার জন্য, যে হ্যাঁ ওনাকে অনেকে ফলো করে দিলে আমরা কিন্তু হাবিব সাহেবকে কাভার করছে, এবং কাভার করতে গিয়ে তো এইভাবে করে মিডিয়া তাকে খুব কাভার করছে। এখানে কিন্তু একটা অশনি সংকেতও আছে। ওনারা আবার ভোটারদের ফোন নাম্বার জোগাড় করছেন। তো এখন কি হবে, যে অনেক কিছু ওনারা কুৎসা হয়তো ওইভাবে করে রটাতে পারছেন না, আমাদের চোখে পড়ে যাবে, হাবিব সাহেবদের চোখে পড়ে যাবে, জনগণের চোখে পড়ে যাবে। ভোটারদেরকে ভোটের আগের রাতে 2 দিন ধরে হয়তো ফোন দিবেন, এবং সেই কুৎসা যে ও হাবিব সাহেব তো টাকা দিয়ে লোকানে, আরে হাবিব সাহেব তো হচ্ছে গিয়ে মাইকিং করে, পেশি শক্তি দেখায়, এই সেই বলে ওনারা কেন ফোন নাম্বার জোগাড় করছেন তাহলে বলেন? তার মানে আপনি যেটা বলবেন সেটার আর প্রতিবাদ করার সুযোগ থাকবে না, শেষ রাতে আপনি মগজ ধুলাই করে দিবেন। এই যে দেখেন,
আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ওনার কর্ম অভিজ্ঞতাটা কোথায়, উনি কি এই এলাকার মানুষ, শক্তি, বাধাগুলো সম্পর্কে জানেন? মেসিকে কি দিয়ে কি ক্রিকেট হবে? ওনার সেই ওই যে ফেক অ্যাকাউন্ট, ওনার হয়ে পোস্ট দেয়, সেই ফেক অ্যাকাউন্ট থেকে কী বলছে যে এক্সপিরিয়েন্স দিয়ে কী হবে, আমরাই তো ওদেরকে স্বৈরাচারকে সটিয়েছি, আমরাই দেখে নিব। ভাই, যোগ্যতা পরিমাপের জন্য ন্যূনতম যোগ্যতা লাগে। আপনি এমন এমন মানুষ, বাচ্চা কাচ্চাকে মগজ ধোলাই করে রেখেছেন যাদের এখনও সেই যোগ্যতাটা হয় নাই। তাদেরকে আমরা ভালোর দিকে নেওয়ার চেয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছি, আর কিছুই না। আপনার বাংলাদেশে পুলিশ, আর্মি, তারা জীবন দেয় দেশ রক্ষার জন্য, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তার মানে কি এখন দেশ চালাতে তাদের হাতে দিয়ে দিবেন? যেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভালো গাড়ি বানায়, সে কি বলবে যে গাড়ি আমিই চালাবো, যেহেতু আমি বানিয়েছি, আমি ভালো ড্রাইভার? প্রত্যেকেরই নিজস্ব একটা জায়গা থাকে, সে তার জায়গা চেঞ্জ করবে, সমস্যা নাই, কিন্তু সেটা ধাপে ধাপে চেঞ্জ করবে। লাভ দিয়ে এসে ঝাঁপ দিয়ে বসে আপনি আমাদেরকে উন্নয়নে নিয়ে যাবেন, সেটা তো কখনোই হবে না। এটা ওই যে ক্লাস 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার, ওই যে ইউনিভার্সিটির প্রথম দিকের কিছু ছেলেপেলেকে বোঝাতে পারেন, আরে ভাই তোমরা যারা 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটির প্রথম দিকে আসো, এনাকে তোমরা যে এত প্রচার প্রচারণা করছো, তোমরা কি তোমাদের শিক্ষাকে এখানে অবমূল্যায়ন করছো না? তোমরা কি উনি অ্যাফ্রন পড়া ডাক্তার, তার মানে উনি অনেক কিছু জানে, আর তোমরা মার্কেটিং পড়ো, অ্যাকাউন্টিং পড়ো, তোমরা ওই কম্পিউটার সায়েন্স পড়ো, তোমরা ওই অন্যান্য সাবজেক্টগুলো ম্যানেজমেন্ট পড়ো, তোমাদের পড়াশোনার কোনো মূল্য নাই, এরকম ভাবছো? পৃথিবীর দিকে তাকাও, যে সকল এআই দিয়ে তাকাও, ওই গুগল করে তাকাও, বারাক ওবামার কোয়ালিফিকেশন কী, ওই ট্রাম্প খারাপ লোক, তারপর তার কোয়ালিফিকেশন কী, আর অন্যান্য বিশ্ববিখ্যাত নেতাদের কোয়ালিফিকেশন কি? ম্যাক্সিমাম ইকোনমিক্স থেকে আসছে, বিজনেস স্টাডিজ থেকে আসছে, ল থেকে আসছে। তো উনি একজন ডাক্তার হয়েছেন, সদ্য পাশ করা ডাক্তার ধরতে হবে, ইয়াং ডাক্তার, উনি আসলে দেশ উদ্ধার করে ফেলবেন আমাদেরকে। আর সেখানে আমাদের হাবিব সাহেবের মতো যে লোকগুলো, হাবিব সাহেব এতদিন কেন আসতে পারেন? ওনার ইন্টারনালি ওনাকে আসতে দেয় নাই, এখন উনি শেষ মুহূর্তে আসছেন, উনি ক্লিন ইমেজ। আমাদের মুমূর্ষু অবস্থায় আমাদের দরকার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তারকে, সবচেয়ে বড় ডাক্তারটাকে সরিয়ে দিয়ে যদি কোনো জুনিয়র ডাক্তার সেই মুমূর্ষু রোগীর অপারেশন করতে চায়, তার তো আসলে নৈতিকতায় সমস্যা আছে। উনি তাসলিম জারা নাকি তারেক জিয়াকে পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? পরামর্শটা কোথায়? যে আপনার বক্তৃতায় কেন অন্য দলের সমালোচনা জায়গা পায়? আপনার মায়ের জন্য তো বাস ট্রাক বাদে মানুষ এসেছে, বিশ্বাস থেকে অসংখ্য মানুষ এসেছে, হ্যাঁ, তাদেরকে তো টাকা দিয়ে আনতে হয় নাই। আরে ভাই, আপনি তো তির্যকভাবে পুরোটাই সমালোচনার রাজনীতি করে যাচ্ছেন। হাবিব সাহেবকে ছোট না করেন, অন্য রাজনীতিবিদদেরকে আপনি ছোট করে যাচ্ছেন। দেখেন আপনারা কি প্রচার করছেন। এই যে দেখেন, কালকের, এটা সম্ভবত কালকের রাতে আমি এটা নিয়েছিলাম, রাতে 2টা 20-এর দিকে, হ্যাঁ, তার 1 ঘন্টা আগে, সেই ওই যে রাতের নিউজ, রাত 1টা 1:30 হলেই ভ্যাম্পায়াররা জেগে উঠেন, তারপরে ওনারা রক্তচক্ষু হয়ে যান, কিন্তু ওনাদের কাছে প্রচার হয় পেশি শক্তি, কিন্তু ওনারা রক্তচক্ষু, ওনাদের যে ডিজিটাল পেশি শক্তি দেখাচ্ছেন, ডিজিটাল মাস্তানি দেখাচ্ছেন, সেইটা কিন্তু আসে না। কী হলো? নাম গোপন করে ভাইয়ের কর্মীরা তার বোনের বুথ ভাঙতে, কারণ হাবিব সাহেব বলেছেন যে তাসনিম যারা আমার ছোটো বোন, হ্যাঁ, ওই পড়ে যাওয়ার কারণে ওনার ব্যানার যখন পড়েছে তখন বলেছিলেন, সম্ভবত দেখিয়েছিলেন যে ট্রাকের মাধ্যমে পড়েছে বা বাতাসে পড়েছে, কিন্তু এখন আবার বলছেন কি যে ভাইয়ের কর্মীরা বোনের বুথ বসাতে দেয় নাই। তো বুথ যখন বসাতে দেয় না, এখানে আবার এক ভাই কমেন্ট করেছেন, কমেন্টটা আমি দেখি তো, এই যে কমেন্ট করেছেন, আরে একটু গালি দিয়েছেন, গালি দেওয়া ঠিক না, প্রমাণ দে কোথায় বুথ বসাতে দেয় নাই, কোনো কিন্তু ওই সময় পর্যন্ত কিছু পাই নাই। হ্যাঁ, আচ্ছা ধরলাম এটা একটা ভুয়া নিউজ আসছে, তাসনিম যারা, আপনারা কি এইটার প্রতিবাদ করেছেন? আপনি হাবিব সাহেবের উপরে এরকম ক্রস দিয়ে আপনারা প্রচার করা শুরু করে দিয়েছেন, অথচ আজ পর্যন্ত এই ভদ্রলোক এখন একটা বাজে কথা বলেন নাই। ইনি অতি ভদ্র, এটাই হচ্ছে ওনার দুর্বলতা। কিছু মানুষ অতি ভদ্র থাকে, এটাই তাদের দুর্বলতা। একটা লেভেলের পরে আসলে ভদ্র হওয়া উচিত না। হ্যাঁ, তবে এই জন্যই ওনারা এত বছর ধরে টিকে আছেন। উনি আমাদের নায়ক, হাবিব সাহেবই আমাদের নায়ক। আপনি যাকে ক্রস দিচ্ছেন সেই হাবিব সাহেবই আমাদের নায়ক। আপনিও আমাদের হতে পারেন। আপনাকে আপনার ধূর্ততা থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং আপনাকে যে আপনি এইভাবে করে নিজেকে প্রচার করবেন সেটা হবে না। আপনি ওই মুগদা মেডিকেলে অনেক অব্যবস্থাপনা আছে, আপনি কবে কোথায় কাজ করেছেন যে অব্যবস্থাপনা আপনি বুঝেন? একজন একটা বলছে, সেটা নিয়ে আপনি লাফাচ্ছেন। তাহলে আর আপনার মধ্যে কী আছে? যেটা বলবে সেটা নিয়ে আপনি লাফাবেন। আপনি এলাকা নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি কেন্দ্র থেকে সাপোর্ট নিতে পারবেন না, এটা আপনি প্রচার করবেন। আপনি যদি নির্বাচিত হন, আপনি কী করবেন জানেন? ওই যে বললাম, মিডিয়ার আপনাকে কাভারেজের একটা বিশাল ভয় আছে। সেই ভয়টা কি জানেন? আপনি নির্বাচিত হলেন, কেন্দ্র আপনাকে সাপোর্ট দিবে, কারণ কেন্দ্র তো আর এবার ওই আওয়ামী লীগ নাই, কেন্দ্র এবার হবে কি বিএনপি বা জামায়াতি টাইপের।
কেন্দ্র আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু আপনি প্রচার করবেন কি, যেহেতু আপনার দোষারোপের রাজনীতি, হিংসার রাজনীতি, আপনি প্রচার করবে যে কেন্দ্র আমাকে সাপোর্ট দিচ্ছে না। আস্তে আস্তে জনগণকে ফুসলায় তুলবেন। আপনি তো অলরেডি বলছেন যে গ্যাস না পেলে বিল দিব না। আরে ভাই, গ্যাস কেন পান না আগে সেটা বের করে দেখেন। যেই দেশে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ হয়ে যায়, আমাদের পেট চলে না, সেই দেশে আপনার মানুষ গ্যাস অপচয় করবে কি অপচয়ের কারণে হচ্ছে নাকি আমাদের অভাবের কারণে হচ্ছে, সেইটা আপনি চিন্তা না করে, মানে আপনি এমনটা অনেক কোনো বন্ধুকে বোঝানো যে তোর বাপ যদি তোকে প্রতিদিন 100 টাকা করে না দেয়, বাপের বিরুদ্ধে যুদ্ধ কর, কিন্তু বাপের যে নাই সেটার খবর নাই। আমাদের $200 বিলিয়ন বর্তমান বৈদেশিক ঋণ, সেইটা আমরা কবে শোধ করবো সেটা ঠিক নাই। আপনি আসলে মানুষকে বুঝ দিতে গ্যাস না পেলে বিল দিব না, আমরা সবাই ট্যাক্স দিই, অথচ অথচ আমাদের যে ট্যাক্স দেওয়ার মানে এলিজিবল মানুষ আছে, যে যাদের ট্যাক্সেবল ইনকাম আছে, তাদের 20% বেশি আমরা ট্যাক্স দিই না। খুঁজে দেখেন, গুগল করেন, মানুষকে সেগুলো না বুঝিয়ে উল্টা। তো কী করবেন আপনি, ওই যে আপনার মিডিয়া আছে, আমাদের মিডিয়া তো আমাদের জন্য প্রচণ্ড দেশপ্রেমিক, এটা তো আমরা 16 বছর দেখে আসছি, আগেও দেখছি, মিডিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক তো কেউ হয় না। তো ওই দেশপ্রেমিক মিডিয়া কী করবে, আপনার হয়ে প্রচার করবে যে হ্যাঁ তাসনিম যারা অনেক সাহায্য সহযোগিতা চেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা করেন নাই, আর আপনি তো তীর্যকভাবে চালাতেই থাকবেন। আর ওই যে আপনি পোস্ট দেওয়ার সাথে সাথে 1 লক্ষ 2 কোটি 5 কোটি লাইক হবে, কারা লাইক দিল সেটা আমরা জানবো না। হ্যাঁ, তারপরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে রাতের ভ্যাম্পায়াররা পোস্ট দিবে, তারপরে আস্তে আস্তে সাধারণ জনগণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খেপে উঠবে। এরকম 10 জন তাসনিম যারা বাংলাদেশের 10 কোণায় তৈরি করতে পারলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনগণ খেপিয়ে সরকার ধসানোটা কিন্তু সহজ হয়ে যাবে। তাসনিম যারা, আপনি শিক্ষিত মেডিসিনে, আমরাও শিক্ষিত যেই জায়গায়, সেখানে আমরা খুব ভালো করে শিক্ষিত। আপনি অন্যের শিক্ষাকে অবহেলিত করে এরকম পোস্ট না দিয়ে নিজে অর্জন করার চেষ্টা করুন। আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করব, অবশ্যই আপনার মধ্যে অন্যদের চেয়ে বেশি জোরে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, থাকবে না কেন? পড়াশোনা করেছেন তো, হ্যাঁ, যেখানেই করেন সফল হয়েছেন, পরিশ্রম করার মন মানসিকতা আছে, এনার্জি আছে, এগিয়ে যান। আজকে আমি দুঃখিত, আপনার বিরুদ্ধে বলছি, একদিন আপনার পক্ষে বলবো, আমরা বলবো, কিন্তু আজকের তাসনিম যারা, সেই তাসনিম যারা না। আপনাকে আমি খারাপ মানুষ হিসেবে দেখছি না, আপনি ধূর্ততা করেছেন আপনার অপরিপক্কতার জন্য, এবং আমাদের মানুষ, আমাদের ইয়াং জেনারেশনরা ওই পীরতত্ত্বে বিশ্বাসী হওয়ার কারণে আপনাকে অনেক উপরে উঠিয়ে ফেলেছে। আপনি তৈরি হন, এলাকার জন্য কাজ করেন, শিক্ষিত মানুষের মতো করে কথা বলেন, এবং হাবিব সাহেবদের মতো যারা কিনা আমাদের সবচেয়ে বড় রত্নগুলো তৈরি হতে পেরেছে এই রাজনৈতিক কলুশনের মধ্যেও, যারা ক্লিন ইমেজ নিয়ে টিকে আছে, তাদেরকে আমরা উঠিয়ে নিতে হবে আগে, তারপরে আমরা যাব। এই কালচার তৈরি করতে হবে। ঝাঁপ দিয়ে লাফ দিয়ে আমরা উপরে চলে যাব, সেই কালচারও কিন্তু ভালো কালচার নয়। আমি অনেক কুকথা হয়তো বলে ফেলতে পারি, আমি খুবই দুঃখিত। আমি কোনো রাজনৈতিক লোক নই, আমি একজন শিক্ষক মানুষ। হাবিব সাহেবের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ, ওনার এলাকায় হলে ভোটটা দিতাম। এবং যারা শুনছেন, আপনাদেরকে অসম্ভব ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন কোনো ভুল হলে। এবং যারার যে পোস্টগুলো, সেখানে গিয়ে অবশ্যই তাকে বলবেন যে তাসনিম যারা, আজকের দিনটা তোমার জন্য না, তবে তোমার চেষ্টা আমরা প্রশংসার সাথে দেখি। তুমি আরও অভিজ্ঞ হও, আরও বড় হও, এবং একদিন আমাদেরকে লিড দাও। তুমি আরেকজন দীপুমণি, আরেকজন লোটাস কামাল হয়েও না, যারা অত্যন্ত শিক্ষিত হয়েও আমাদের জন্য কিছু করতে পারে নাই। ধন্যবাদ।